আপনারা শুনছেন গল্প নিয়ে আড্ডা প্রায়। গত সপ্তাহে আপনাদের শুনিয়েছি দেবল দেববর্মা রচিত গোয়েন্দা কাহিনী সাপ নিয়ে খেলার প্রথম পর্ব। আজ আপনাদের শোনাব দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তাহলে শুনতে থাকুন আজকের গল্প দেবল দেববর্মা রচিত গোয়েন্দা রাজীব প্রলয়ের কাহিনী সাপ নিয়ে খেলা। পরদিন রাত 10টা নাগাদ পুলিশের জিপ এসে প্রতাপপুরে পৌঁছল। কন্দর্পনারায়ণ ঘুমননি, নিজের ঘরে চুপ করে শুয়েছিলেন। জিপ আসবার শব্দ পেয়েই তিনি উঠে দাঁড়ালেন। কিন্তু এত রাত্রিরে ফের পুলিশের জিপ কেন? প্রশ্নটা তার মনে উকি দিতেই তিনি ঠোঁট কামড়ে এক মুহূর্ত চিন্তা করলেন। নিচে দেউড়ির সামনে জিপ দাঁড়িয়ে। কন্দর্পনারায়ণ তাড়াতাড়ি 3তলা থেকে নেমে এলেন। ইতিমধ্যে প্রলয় আর রাজীব গাড়ি থেকে নেমেছে। তারা দারোয়ান রাম সিংয়ের সঙ্গে কথা বলছিল। কন্দর্পনারায়ণকে দেখে প্রলয় নমস্কার করে বলল, ভেরি সরি রাজা সাহেব, এই রাত দুপুরে ফের আপনাকে বিরক্ত করতে এলাম। কন্দর্পনারায়ণের বাঁ চোখের ভুরুটা মুহূর্তের জন্য কুঁচকে গেল। তবু একটু হেসে বললেন, রাত দুপুর কোথায়, এই তো মোটে 10টা বাজলো। নিশ্চয়ই কোনো জরুরি দরকার, নইলে প্রতাপপুরে আসবার মতো আপনার হাতে সময় কই। রাজীব কোনো রকম ভনিতা না করেই প্রশ্ন করল, নিউরোবিয়ন ইঞ্জেকশনগুলো আপনি কোন দোকান থেকে কিনেছিলেন রাজা সাহেব? কেন বলুন তো, ওষুধটা কি খারাপ ছিল, কিংবা জাল বলে ধরা পড়েছে? না, ঠিক তা নয়, তবে দোকানের নাম ঠিকানা আমাদের জানা প্রয়োজন। কন্দর্পনারায়ণ বললেন, ইঞ্জেকশনগুলো আমি নিজে কিনিনি, আমার ছোট ভাই বীরেন্দ্র ধানবাদ থেকে ওগুলো কিনে এনেছিল। তাহলে বীরেন্দ্রবাবুকে একটু ডেকে পাঠান, তার সঙ্গে আমাদের কয়েকটা কথা আছে। বীরেন্দ্র আর ডোরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। মতিলাল গিয়ে ডাকতেই সে ঘুম ভাঙা চোখে বেরিয়ে এলো। এত রাত্রিরে পুলিশ তার খোঁজ করছে শুনে সে অসীম বিরক্তির সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামল। একতলার হল ঘরে রাজীব আর প্রলয় অপেক্ষা করছিল। কন্দর্পনারায়ণ ছিলেন না। বীরেন্দ্র কাছে যেতেই প্রলয় বেশ সমাদর করে তাকে চেয়ারে বসতে বলল। রাজীব প্রশ্ন করল, নিউরোবিয়ন ইঞ্জেকশনগুলো আপনি কিনে এনেছিলেন, তাই না বীরেন্দ্রবাবু? হ্যাঁ, বীরেন্দ্র ঘাড় নাড়ল। ডাক্তার সেনগুপ্তের প্রেসক্রিপশন দেখিয়ে ধানবাদ মেডিকেল স্টোর থেকে কিনে আনি। ওরা কোনো ক্যাশ মেমো দিয়েছিল? হ্যাঁ, ক্যাশ মেমো আর বাকি টাকা আমি বৌদির হাতে ফেরত দিয়েছিলাম, বীরেন্দ্র জবাব দিল। একটু থেমে সে নিজেই প্রশ্ন করল, আচ্ছা, এসব কথা জিজ্ঞাসা করছেন কেন? ডেড বডি পোস্টমর্টেম করে তো কিছু পাওয়া যায়নি। তদন্তের ব্যাপারে পোস্টমর্টেম শেষ কথা নয় বীরেন্দ্রবাবু, রাজীব হেসে মন্তব্য করল। ফের বলল, আচ্ছা, দারোয়ানের কাছে শুনলাম দিন 2 আগে এই বাড়ির 3তলার ঘরে একটা কালকে উঠে বেরিয়েছিল। হ্যাঁ, একটা মস্ত বিষধর সাপ, প্রায় 2.5 হাত লম্বা। বৌদি মারা যাবার ঠিক 1 দিন আগে সুমিত্রার ঘরে সাপটা বেরিয়েছিল। রাত দুপুরে মেঝের ওপর কেউটে সাপটাকে দেখে সুমিত্রা ভয়ে চিৎকার করে ওঠে। লোকালয় থেকে দূরে থাকে বলে এ জাতের সাপ মানুষকে মোটেই সহ্য করতে পারে না। পায়ে সাড়া পেলেই ওদের ফোঁসফোঁসানি বেড়ে যায়। তবে হ্যাঁ, দাদার মনের জোর আর ক্ষমতা দুই আছে। সাপটার সামনে মতিলাল, রাম সিং কেউ যেতে সাহস করেনি। দাদা কিন্তু লাঠি হাতে অনায়াসে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। তারপর এক মোক্ষম ঘা মেরে সাপটার কোমর ভেঙে দিল। আশ্চর্য, রাজা সাহেবের তো খুব সাহস আছে, রাজীব প্রশংসা করল। ফের একটু থেমে বলল, আচ্ছা, 3তলার ঘরে এর আগেও নাকি সাপ বেরিয়েছিল? হ্যাঁ, সেবারও ওই সুমিত্রার ঘরে, এই তো কদিন আগে। সাপটা নাকি বিছানাতেই ছিল।
মেয়েটির পায়ের উপর দিয়ে পালঙ্ক থেকে মেঝেতে নেমেছিল। তবে সেটিও খুব বিষাক্ত সাপ, ধুমনাচিতি। ধুমনাচিতি? হ্যাঁ, পাড়াগাঁয়ের লোকে ডোমনাচিতি বলে। গায়ের রং ধোঁয়ার মতো, তাই নাম হয়েছে ধুমনাচিতি। তবে খুব বিষ। দংশনে প্রায় 5 মিলিগ্রাম গরল ঢেলে দেয়, কিন্তু এর 1 মিলিগ্রাম বিষই মানুষের জীবনহানির পক্ষে যথেষ্ট। আসলে বিষধর সাপের প্রজাতি, বুঝলেন? চমৎকার। সাপের সম্বন্ধে আপনার খুব ভালো জ্ঞান আছে দেখছি। রাজীব মুচকি হাসল। জ্ঞান কিছু নয়, আমি কয়েকটা বই টই পড়েছি। তবে সাপকে আমার ভীষণ ভয় করে। ছেলেবেলায় দিনে সাপের গল্প শুনলে রাত্রে আমার ঘুম আসতো না। আচ্ছা বীরেন্দ্রবাবু, রাজীব প্রশ্ন করল, আপনার বাবা মৃত্যুর আগে একটা উইল করে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, বিষয় সম্পত্তি, কলকাতার বাড়ি, টাকা কড়ি সব বৌদির নামে লিখে যান। উনি গোঁড়া হিন্দু। আমি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ডোরা স্মিথকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই উনি ভীষণ রেগে গিয়েছিলেন। তারপর আমি প্রতাপপুর থেকে পালিয়ে যাই। রেলওয়ে জংশন থেকে ডোরাকেও সঙ্গে নিয়েছিলাম। পরে বোম্বাইতে গিয়ে আমরা দুজনে বিয়ে করি। সম্ভবত তাই বাবা আমাকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু আপনার দাদা, মানে রাজা সাহেবকেও কেন উত্তরাধিকার থেকে বঞ্চিত করলেন বলতে পারেন? ব্যাপারটা একটু অদ্ভুত, কিন্তু আমার ধারণা বাবা শুধু আমার উপর নয়, দাদার প্রতিও খুব সন্তুষ্ট ছিলেন না। আমি এখনই কিছু বলতে চাই না, তবে মনে হয় দাদাকেও বাবা ঠিক বিশ্বাস করতে পারেননি। আই সি। রাজীব সিগারেটে একটা ছোট্ট টান দিয়ে অল্প ধোঁয়া ছাড়ল। বলল, আপনার বৌদি অর্থাৎ চন্দ্রিমা দেবীর মৃত্যুর পর এই বিষয় সম্পত্তি আপনারা দুই ভাই আবার সমান অংশে ফিরে পেয়েছেন, তাই না? হ্যাঁ, উইলের শর্ত অনুযায়ী সেই উত্তরাধিকার অবশ্যই বর্তাবে। নিঃসন্তান অবস্থায় আমার বৌদি অর্থাৎ চন্দ্রিমা দেবীর মৃত্যু হলে সমস্ত বিষয় সম্পত্তি আমরা দুই ভাই আবার সমান অংশে ফিরে পাব। আবার ইচ্ছে করলে বৌদি তার সমস্ত বিষয় সম্পত্তি আমাদের দুজনকে কিংবা যাকে ইচ্ছে দান করতেও পারতেন। রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে বীরেন্দ্রর মুখের উপর চোখ বুলোল, অনেকটা টর্চের আলো ফেলার মতো। তারপর হঠাৎ সে প্রশ্ন করল, আচ্ছা, চন্দ্রিমা দেবীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আপনি মনে করেন? তার মানে কি বলতে চাইছেন আপনি? পোস্টমর্টেম করে তো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তা ঠিক, কিন্তু ইঞ্জেকশনের ভাঙ্গা অ্যাম্পিউলটা কেমিক্যাল এক্সামিনেশন করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কি তথ্য? অ্যাম্পিউলের মধ্যে শুধু সাইটিকার ওষুধ ছিল না, তবে আর কি ছিল? এ ডেঞ্জারাস পয়জন, একটা সাংঘাতিক বিষ। বিষ? কি বলছেন? হ্যাঁ, স্নেক ভেনম, যাকে আমরা সাপের বিষ বলি। মানুষের রক্তের সঙ্গে মিশলে যা অল্পক্ষণের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে। বীরেন্দ্রনারায়ণকে হতভম্ব এবং ভীত দেখালো। সে কয়েক মুহূর্ত পরে বলল, চন্দ্রিমা মানে বৌদির তাহলে স্বাভাবিক মৃত্যু হয়নি? বিষক্রিয়ায় তার জীবন অকালে ফুরিয়েছে? এক্স্যাক্টলি সো, রাজীব সমর্থন জানালো। বলল, সেই বিষ অ্যাম্পিউলের ওষুধের সঙ্গে মেশানো হয়, তারপর কৌশলে ভাঙা অ্যাম্পিউলটা সিল করে আবার যথাসময়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু কেন? বীরেন্দ্র আমতা আমতা করে শুধল। আইসি। রাজীব ভ্রু কুচকে ফের তাকালো। বলল, আপনি মোটিভ অর্থাৎ উদ্দেশ্যের কথা জিজ্ঞাসা করছেন? বীরেন্দ্র চুপ করে রইল। রাজীব মুচকি হেসে জিজ্ঞাসা করল, চন্দ্রিমা দেবী যেদিন মারা যান তার আগের দিন সকালে আপনি পুরুলিয়ার মিস্টার চাকলাদারের চেম্বারে গিয়েছিলেন কেন?
গিয়েছিলাম মানে এমনি। আজ্ঞে না, মিস্টার চাকলাদারের সঙ্গে আপনি প্রায় আধ ঘন্টা কথাবার্তা বলেছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে তার চেম্বারে আপনি অন্তত 3-4 বার গিয়েছেন। প্রতিবারই এক কথা, কী উপায়ে আপনার বাবার বিষয় সম্পত্তির অর্ধেক অংশ আবার ফিরে পাবেন। কিন্তু প্রশান্ত চাকলাদার আপনাকে কোনো ভরসা দিতে পারেননি। তার স্পষ্ট কথা, উইল অসিদ্ধ নয়, পাকা। নিঃসন্তান অবস্থায় চন্দ্রিমা দেবীর মৃত্যু না হলে এই সম্পত্তির অর্ধেক অংশ আপনি ফিরে পাবেন না। অবশ্য ইচ্ছে করলে তিনি এই সমস্ত বিষয় সম্পত্তি সম্পূর্ণ কিংবা আংশিক হস্তান্তর করতে পারতেন। গতকাল কথাবার্তার শেষে আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। টেবিল চাপড়ে বলেন, উইল মানি না। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার আমাকে ফিরে পেতেই হবে। তার জন্য যে কোনো রকম উপায় নিতে আমি তৈরি। অসম্ভব। বীরেন্দ্র সজোরে মাথা নাড়ল, বেশ চেঁচিয়ে বলল, আমি এরকম কথা বলিনি। অস্বীকার করছেন? রাজীব মুচকি হাসল, বলল, প্রশান্ত চাকলাদার ভারী মজার লোক। তার চেম্বারে টেবিলের নিচে একটা ছোট্ট যন্ত্র রেখেছেন, খুব ভালো, মানে পাওয়ারফুল টেপ রেকর্ডার। সমস্ত আলোচনা, মক্কেলের কথাবার্তা সেখানে টেপ হয়ে যায়। মোকদ্দমার কাগজপত্র তৈরি করার সময় যদি প্রয়োজন হয় তাহলে একবার বাজিয়ে শোনেন। আপনার টেপটা মিস্টার চাকলাদারের কাছ থেকে আমি চেয়ে এনেছি, হুকুম করলেই শুনিয়ে দিতে পারি। মুহূর্তে বীরেন্দ্রের মুখখানা বোবা জন্তুর মতো ভাষাহীন মনে হলো। সে মুখ নিচু করে বসে রইল, আর একটি কথাও বলতে পারল না। খবরটা শাঁখের ধ্বনির মতো দ্রুত গতিতে রাজবাড়ির সর্বত্র চাউর হয়ে গিয়েছিল। খবর পেয়ে কন্দর্প নারায়ণ ছুটে এলেন। প্রায় অবরুদ্ধ গলায় তীব্র ক্ষোভের সঙ্গে বললেন, কি শুনলাম ইন্সপেক্টর বাবু? চন্দ্রিমার মৃত্যু স্বাভাবিক নয়। ইঞ্জেকশনের ওষুধের সঙ্গে সাপের বিষ মিশিয়ে তাকে খুন করা হয়েছে। রাজীব গম্ভীর মুখে বলল, যা শুনেছেন তাই ঠিক রাজা সাহেব। কেমিক্যাল এক্সামিনেশনে ভাঙ্গা অ্যাম্পিউলের মধ্যে সাপের বিষ পাওয়া গেছে। তাছাড়া ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে একই রিপোর্ট দিয়েছে। শুনে কন্দর্পনারায়ণ কাঁদতে লাগলেন, বললেন, আমি কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করে বীরেন্দ্রকে নিউরোবিয়ন ইঞ্জেকশন আনতে দিয়েছিলাম। শুধু সম্পত্তির লোভে তলে তলে সে এমন ষড়যন্ত্র করবে কে জানত। এখন বুঝতে পারছি চন্দ্রিমার ডেড বডি পোস্টমর্টেম করতে কেন বীরেন্দ্র এত আপত্তি জানিয়েছিল। অত অধৈর্য হবেন না রাজা সাহেব, রাজীব সান্ত্বনার সুরে বলল। বীরেন্দ্রবাবুকে নিয়ে আমরা এখন পুরুলিয়া রওনা হচ্ছি, কিন্তু কাল দুপুরে আবার আসব। ঘটনার দিন রাত্রিরে যারা এ বাড়িতে উপস্থিত ছিল তাদের সকলকে থাকতে বলবেন। প্রয়োজন মনে হলে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি। আর কি জিজ্ঞাসাবাদ করবেন? সব উদ্দেশ্য তো জানা হয়ে গেছে। কন্দর্পনারায়ণ মুখ তুলে এক নজর বীরেন্দ্রকে দেখলেন। কয়েক মুহূর্ত পরে ফের বললেন, জানেন ইন্সপেক্টর বাবু, আমাদের বাড়ির 3 তলায় সুমিত্রার শোবার ঘরে রাত দুপুরে বিষাক্ত সাপ বেরিয়েছিল, চন্দ্রিমার মৃত্যুর ঠিক আগে। একদিন চিতি সাপ, আর একদিন একটা বড় আকারের কালকেউটে। সাপের কথা জিজ্ঞাসা করতেই বীরেন্দ্র আমাকে একগুচ্ছের কথা বলে গেল। আমি তো অবাক ওর জ্ঞানের বহর দেখে। সাপের সম্বন্ধে বীরেন্দ্র এত জানে, এখন বুঝতে পারছি। অ্যাম্পিউলের ওষুধে বিষ মেশাবে বলেই সাপের সম্বন্ধে ওর এত আগ্রহ বেড়েছিল। রাজীব চিপে উঠতে যাচ্ছিল। কন্দর্পনারায়ণ হঠাৎ বললেন, ইন্সপেক্টর বাবু, সুমিত্রা মানে ওই নার্স মেয়েটি কাল সকালেই এখান থেকে চলে যেতে চায়। জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে। তাই নাকি? রাজীব ভ্রু কুঁচকে তাকালো, তারপর পরিষ্কার বলল, কাল তো যাওয়া হবে না, আরও একটা দিন ওকে থেকে যেতে বলুন রাজা সাহেব। দেখি বুঝিয়ে সুঝিয়ে। কন্দর্পনারায়ণকে ঈষৎ অখুশি মনে হলো। ফের বলল, চন্দ্রিমা বেঁচে নেই।
মিছিমিছি সুমিত্রার এখানে বসে থেকে কী লাভ তা তো বুঝতে পারি না। জিপে উঠে রাজীব একবার পিছন ফিরে তাকালো। দোতলার বারান্দায় সাদা মার্বেল পাথরের মূর্তির মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কেমন বিষণ্ণ ভঙ্গি। রাজীব বুঝতে পারল মেয়েটি বীরেন্দ্রর স্ত্রী, অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ডোরা স্মিথ। 5 থানায় গিয়ে প্রলয় বলল, কাল দুপুরে প্রতাপপুরে যাওয়ার সত্যি প্রয়োজন আছে রাজীবদা? প্রয়োজন নেই কেন? না, মানে আসামি তো ধরা পড়েছে, এখন বীরেন্দ্রবাবুর বিরুদ্ধে অনায়াসে চার্জশিট দিতে পারি। হয়তো পারি। রাজীব এক মুহূর্ত চিন্তা করল, কিন্তু আদালতে অপরাধ কি প্রমাণিত হবে? অ্যাম্পিউলের ওষুধে সাপের বিষ মিশিয়েছেন এ কথা বীরেন্দ্রবাবু স্বীকার করেননি। তাহলে শুধু শুধু ওকে অ্যারেস্ট করে নিয়ে এলেন কেন? তার নিশ্চয়ই কারণ আছে। ধরো আমরা ওকে আলাদা জিজ্ঞাসাবাদ মানে জেরা করতে পারি, তাতে মার্ডার কেসের ইনভেস্টিগেশনের সুবিধা হবে। রাত 12টা নাগাদ বীরেন্দ্রকে ডেকে পাঠালো রাজীব। ঘরে কেউ নেই, শহর নির্জন। শুধু বাঁ দিকের দেওয়ালে একটা বড় আকারের টিকটিকি মুখ তুলে তার শিকারের খোঁজ করছে। বীরেন্দ্র এসে চেয়ারে বসতেই রাজীব তাকে সিগারেট অফার করলো। বলল, প্রতাপপুর থেকে আপনাকে নিয়ে এসেছি বলে কিছু মনে করেননি তো বীরেন্দ্রবাবু? বীরেন্দ্র ঈষৎ বিরক্তির সঙ্গে জবাব দিল, কি আর মনে করব, আপনারা পুলিশের লোক, মার্ডার কেসে সাসপেক্ট মনে করলে অ্যারেস্ট করতে পারেন বই কি। হুম। রাজীব মাথা নাড়ল, বলল, ধরুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করেনি, তাহলে আমাকে থানায় নিয়ে এলেন কেন? তার অনেক কারণ থাকতে পারে। রাজীব নাটকের নায়কের মতো মৃদু হাসল, বলল, মনে করুন সন্দেহের বশে, আর সেজন্য নির্জনে নিভৃতে কয়েকটা কথা বলতে। কি কথা? বীরেন্দ্র অসহিষ্ণুর মতো জিজ্ঞাসা করল। রাজীব হেসে বলল, অত অধৈর্য হলে কেন চলবে বীরেন্দ্রবাবু, আপনি চেয়ারের ওপর স্থির হয়ে বসুন। বীরেন্দ্র খুব হতাশভাবে চেয়ারে গা এলিয়ে দিল। রাজীব সিগারেটে একটা ছোট্ট টান দিয়ে বলল, চন্দ্রিমা দেবীর এমনি আকস্মিক মৃত্যু খুবই দুঃখের। কি বলেন বীরেন্দ্রবাবু? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমি তো ভাবতেও পারিনি শেষ পর্যন্ত বৌদির এমনি মর্মান্তিক মৃত্যু ঘটবে। রাজীব গম্ভীর মুখে প্রশ্ন করল, আচ্ছা বীরেন্দ্রবাবু, আপনার বাবা মানে ইন্দ্রনারায়ণ সিংহ যে আপনাকে বিষয় সম্পত্তির উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করেছেন, কথা আপনি প্রথম কবে জানতে পারলেন? বীরেন্দ্র একটু ভেবে জবাব দিল, বছর 4 আগে। ডোরাকে নিয়ে প্রতাপপুর থেকে পালিয়ে যাবার পর আমার মনে হয়েছিল বাবা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন না। জমিদারি নেই, কিন্তু রাজরক্ত তার শিরায় শিরায় এখনো বইছে। বাবার শিক্ষা দীক্ষা আভিজাত্যবোধ এমন সুদৃঢ় যে সেখানে ডোরার মতো একটি খ্রিস্টান মেয়েকে পুত্রবধূরূপে মেনে নিয়ে আপোস করবার কোনো প্রশ্নই ওঠে না। ভেবেছিলাম বছর 2 পরে আবার প্রতাপপুরে ফিরে আসব। হাজারো পুত্র স্নেহ বলে তো একটা বস্তু আছে। 2 বছর পরে দেখা হলে বাবা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন, পূর্ব অপরাধ মার্জনা করে কাছে টেনে নিতে দ্বিধা করবেন না। তারপর রাজীব সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে ঈষৎ ঝুঁকে বসল। বীরেন্দ্র বলল, বছর খানেক আগে আমি পাটনায় ছিলাম। সেখানে আমার স্কুলের বন্ধু ভবরঞ্জনের সঙ্গে হঠাৎ দেখা। তার বাড়ি প্রতাপপুর থেকে মাইল 2 দূরে হরিপুর গায়ে। ভবরঞ্জন কলকাতায় চাকরি করে, পাটনায় কি কাজে এসেছিল। দেখা হতে সেই আমাকে সব খুলে বলল। দাদার বিয়ে হয়েছে, তিনি হাইকোর্টে প্র্যাকটিস জমানোর তালে আছেন, বাবা বেঁচে নেই, হঠাৎ হার্ট ফেল করে মারা যান, বিষয় সম্পত্তি সব বৌদির নামে উইল করে দিয়ে গেছেন। শুনে আমি একটু দমে গেলাম। প্রতাপপুরে ফিরে যাওয়ার একটা ইচ্ছে অনেক দিন থেকেই মনের মধ্যে দানা বাঁধছিল, কিন্তু ভবরঞ্জনের মুখে এই সংবাদ শুনে আমি রীতিমতো হতাশ হলাম। এরপর প্রতাপপুরে ফিরে যাওয়ার আর কি অর্থ হয়?
কোন অধিকারে আমি সেখানে গিয়ে দাঁড়াতে পারি? রাজীব প্রশ্ন করল। তাহলে এতদিন পরে আবার ফিরে এলেন কেন? বীরেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেলফ জন্মভূমির টানে। বিশ্বাস করুন, প্রতাপপুরের মাটিতে আর একবার পা দেবার জন্য আমি ছটফট করে মরছিলাম। কতদিন নির্জন দুপুরে আর রাত জাগা রাত্রিরে বোম্বাইয়ের বিছানায় শুয়ে এই রাজবাড়িটার কথা ভেবেছি। জানেন ইন্সপেক্টর বাবু, কাছে থাকলে যেসব কথা একবারও মনে হয় না, অনেক দূরে গেলে সেই সব ছোট্ট ছোট্ট ঘটনা এত গভীরভাবে মনকে স্পর্শ করে যা কোনো দিন কল্পনা করা যায় না। রাজীব মুচকি হেসে জিজ্ঞাসা করল, প্রতাপপুরে ফিরে এলেন শুধু মাটির টানে, না বাবার অঢেল বিষয় সম্পত্তির ওপর মনে মনে একটু দুর্বলতা ছিল? হয়তো তাই ছিল, অন্তত লোকে সে কথা বলবে। বীরেন্দ্র একটু দুঃখ করল, ফের বলল, বোম্বাইয়ে বসে নিজের ওপর খুব রাগ হতো। বাবা বেঁচে থাকতে যদি একবার তার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইতে পারতাম, তাহলে হয়তো বিষয় সম্পত্তির উত্তরাধিকার থেকে তিনি বঞ্চিত করতে পারতেন না। নইলে নদী নালা পাহাড় পর্বত ডিঙিয়ে দেশ থেকে প্রায় 1300 মাইল দূরে এ কোথায় পড়ে আছি? মাস গেলে সামান্য কটা টাকা মাইনের আশায় কি হবে আমার এই সামান্য চাকরি করে? কলকাতায় একটা বাড়ি থেকেই যে আমরা এর চেয়ে বেশি ভাড়া পাই। শেষ পর্যন্ত ডোরাকে একদিন মনের কথা খুলে বললাম। বুঝলাম প্রতাপপুর যেতে সেও রাজি, আর অমত করবেই বা কেন? রেলওয়ে জংশনে তার দাদার বাড়ি, এই কবছর ডোরা একদিনও যায়নি। অবশ্য ডোরা আমাকে অন্য কথা বলল। কি কথা? রাজীব সাগ্রহে শুধল। বীরেন্দ্র হাসল, ঈষৎ গর্বের হাসি। বলল, তার ডোরার বুদ্ধি আছে ইন্সপেক্টর বাবু। আমাকে বলল, পরের মুখে ঝাল খেয়ে লাভ কি? উইলে কি আছে তা একবার নিজে দেখে চক্ষুকর্ণের বিবাদ মিটিয়ে নিলেই তো ল্যাঠা চুকে যায়। আমি ভাবলাম কথাটা ঠিক। উইলে বাবা কি নির্দেশ দিয়ে গেছেন তা ভালো করে জানা দরকার। নইলে লোকে বলল কান নিয়ে গেছে কাকে, আর আমি তাই শুনে কানের পিছনে দৌড়বো। আগে তো হাত রেখে পরখ করে দেখব কান সত্যি সত্যি আছে কি না। তাই বিষয় সম্পত্তির খোঁজ নিতেই আপনি প্রতাপপুরের মাটিতে পা দিলেন। কি বলুন বীরেন্দ্রবাবু? হ্যাঁ, মানে তা খানিকটা সত্যি। বীরেন্দ্র আমতা আমতা করল। রাজীব ফের প্রশ্ন করল, আচ্ছা, আপনার বৌদির মৃত্যু না হলে এই বিষয় সম্পত্তি ঘরবাড়ির উত্তরাধিকার আপনি কিছুই পেতেন না, তাই ঠিক কি না? এক হিসেবে তাই সত্যি। চন্দ্রিমা অর্থাৎ বৌদি এই বিষয় সম্পত্তির উত্তরাধিকার আমাকে ফিরিয়ে দিতে না চাইলে এছাড়া আর কোনো পথ ছিল না। ছি ছি, আর সেই বিষয় সম্পত্তি ফিরে পাওয়ার জন্যে নিজের বৌদিকে আপনি ইঞ্জেকশনের অ্যাম্পিউলের মধ্যে সাপের বিষ মিশিয়ে মেরে ফেললেন? না, এ কথা সত্যি নয়, মিথ্যে মিথ্যে। বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু। কেউ বিশ্বাস করতে চাইবে না। রাজীব ভ্রু কুঁচকে কী যেন চিন্তা করল, ফের বলল, বিষয় নয়, বিষ। সেই বিষের নেশায় আপনি নিজেকে সম্পূর্ণ হারিয়েছেন। খানিকটা দূরে একটা চেয়ারে প্রলয় চুপ করে বসেছিল। সে হঠাৎ প্রায় হাসের মতো গলা বাড়িয়ে বলল, একটা খবর শুনেছেন রাজীবদা? কি? মানে একটা অস্বাভাবিক ঘটনা। সিপাহীরা বলাবলি করছিল, রাজবাড়ি থেকে শুনে এসেছে। কি ঘটনা? দিন কয়েক আগে রাজবাড়ির একটা ঝি নাকি বীরেন্দ্রবাবুর বাবা অর্থাৎ ইন্দ্রনারায়ণ সিংহের প্রেতাত্মাকে দেখতে পায়। তেতলার যে ঘরে কালকেউটে সাপ বেরিয়েছিল তারই লাগোয়া লোহার ঘোরানো সিঁড়িটার ওপর তিনি দাঁড়িয়েছিলেন। তাই নাকি? রাজীব কথাটা বলেই বীরেন্দ্রের মুখের দিকে তাকালো। বীরেন্দ্র বলল, হ্যাঁ, ব্যাপারটা আমি বলবো ভাবছিলাম। আমাদের বাড়িতে একটা নাচুনি মেয়ে আছে, তার নাম দামিনী। সে এক মুহূর্ত থামল, ফের মুখ তুলে জিজ্ঞাসা করল, নাচুনি কাদের বলে আপনি জানেন তো ইন্সপেক্টর বাবু? হ্যাঁ, জানি বই কি। রাজীব মৃদু হাসল, বলল, নাচুনি মেয়ে ঘরে রাখা আগে তো এদেশে একটা প্রথা ছিল। একসময় সেটা আভিজাত্যের মাপকাঠি বলে ধরা হতো।
বীরেন্দ্র বলল, আজকাল ওসব উঠে গেছে, তবে এই মেয়েটা অনেক দিন থেকেই আমাদের বাড়িতে আছে। বছর 26-27 বয়স হবে। এখনও আমাদের বাড়িতে উৎসব বা কোনো ফাংশন হলে নাচনী মেয়েদের নিয়ে রসিক আসে। তারা দল বেঁধে নাচে, গান করে, সারা রাত মাতিয়ে রাখে। রাজীব হঠাৎ বলল, ব্যাপারটা কেমন যেন লাগছে, তাই না বীরেন্দ্রবাবু? আপনি ফিরে আসার পর ইন্দ্রনারায়ণ সিংহ, মানে আপনার বাবার প্রেতাত্মা, রাজবাড়িতে গভীর রাত্রিরে দেখা দিলেন। বীরেন্দ্র হেসে বলল, আগে লোকেও তাই বলাবলি করে। বাবা নাকি আমার মায়া কাটাতে না পেরেই আবার রাজবাড়িতে দেখা দিয়েছেন। রাজীব ভ্রু কুঁচকে প্রশ্ন করল, প্রেতাত্মা মানে ভূত টুটে আপনি বিশ্বাস করেন নাকি? বীরেন্দ্র একটু চিন্তা করে বলল, ঠিক প্রেতাত্মা নয়, আমি আত্মার অস্তিত্বে বিশ্বাস করি। মৃত্যুর সঙ্গেই সব শেষ হয়ে যায় না ইন্সপেক্টর বাবু। গভীর রাতে প্ল্যানচেট করে সেই স্পিরিটকে আকর্ষণ করে আনা যায়। মাই গড! রাজীব চোখ দুটি বিস্ফারিত করে বলল, আপনি স্পিরিট নিয়েও পড়াশোনা করেছেন? ঠিক পড়াশুনো নয়। বীরেন্দ্র বেশ সিরিয়াস ভঙ্গিতে কথা কইল। বোম্বাইয়ে থাকতে একজন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হয়। মৃত্যুর পরে কি তিনি এইসব নিয়ে গবেষণা করছিলেন। ডোরাকে মিডিয়াম করে তিনি কয়েকবার প্ল্যানচেটও করেছেন। তার কাছ থেকেই আমরা প্ল্যানচেট করতে শিখি। ডোরা নাকি খুব ভালো মিডিয়াম, সহজেই স্পিরিটকে আনতে পারে। প্রতাপপুরের বাড়িতে আপনি কোনো দিন প্ল্যানচেটে বসেছিলেন বীরেন্দ্রবাবু? হ্যাঁ, একদিন বাবার স্পিরিটটাকে আমরা প্ল্যানচেটে আনতে পেরেছিলাম। হঠাৎ প্ল্যানচেট করবার কারণ জানতে পারি? নিশ্চয়ই তার প্রেতাত্মা রাজবাড়িতে দেখা দিয়েছেন শুনে আপনি প্ল্যানচেটে বসতে উৎসাহিত হয়েছিলেন। খানিকটা তাই, তবে সমস্ত ব্যাপারটা খুলে বললে হয়তো আমাকে বিশ্বাস করবেন। বীরেন্দ্র ঢোক গিলে জিভটাকে সচল করতে চেষ্টা করল। বলল, আপনাকে সত্যি কথা কবুল করছি। চন্দ্রিমা অর্থাৎ বৌদি এই বিষয় সম্পত্তির উত্তরাধিকার আমাকে ফিরিয়ে দিতে রাজি হয়নি। তাকে বলেছিলাম, বাবা রাগ করে একটা উইল করে গিয়েছেন, কিন্তু তুমি ইচ্ছে করলে আমাদের দুই ভাইকে আবার সব ফিরিয়ে দিতে পারো। কিন্তু বুঝতেই পারছেন, মেয়েরা একটু অনুদার। টাকা কড়ি বিষয় সম্পত্তির ব্যাপারে ওদের হাতের মুঠো সহজে খোলে না। সুতরাং নিঃসন্তান অবস্থায় তার মৃত্যুতে আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি, এ কথা ঠিক। কিন্তু বিশ্বাস করুন, এই জঘন্য উপায়ে চন্দ্রিমাকে খুন করার কোনো পরিকল্পনা আমার ছিল না। তাছাড়া বেঁচে থাকলে চন্দ্রিমা হয়তো বিষয় সম্পত্তির অর্ধেক অংশ আমাকে এমনিই ফিরিয়ে দিত। রাজীব মৃদু হেসে জিজ্ঞাসা করল, এরকম ধারণা করবার কি কোনো সঙ্গত কারণ আছে? হ্যাঁ। বীরেন্দ্র আত্মবিশ্বাসের সঙ্গে কথা কইল। বলল, গভীর রাত্রিরে দামিনী ঘোরানো লোহার সিঁড়িটার ওপর বাবাকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে এসেছিল। ঘটনা শুনে রাজবাড়ির লোকেরা বলাবলি করল, রাজা সাহেব ছোট ছেলের মায়া কাটাতে পারেননি, তাই তার আত্মা ছায়ামূর্তি ধরে আবার রাজবাড়িতে দেখা দিচ্ছে। জানেন ইন্সপেক্টর বাবু, কথাটা শুনেই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, প্ল্যানচেট করে বাবাকে যদি ডেকে আনি, তার আত্মাকে প্রশ্ন করি আমাদের ক্ষমা করেছেন কি না। তিনি অনুমতি দিলে বৌদি বিষয় সম্পত্তির অর্ধেক অংশ নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবেন। তাই অনেক রাত্রিরে বাবাকে আহ্বান করলাম। ঘরের মধ্যে শুধু আমি আর ডোরা, প্রায় অন্ধকার ঘর, দূরে একটা মোমবাতির ক্ষীণ আলো। প্ল্যানচেটের যা নিয়ম, একটা তেপায়া ছোট্ট টেবিল, পেন্সিল আর কাগজ নিয়ে ডোরা তৈরি। আশ্চর্য, মিনিট 5-7 পরেই টেবিলের ওপর বাবার আত্মার অস্তিত্ব আমরা টের পেলাম। প্রথমে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেমন আছেন, কোথায় রয়েছেন? কাগজে পেন্সিলে লেখা হতে লাগলো, ভালো, পৃথিবী থেকে অনেক দূরে আছি, তাই এখানে এসে বেশিক্ষণ থাকতে কষ্ট হচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে দাও। বলুন আমাদের ক্ষমা করেছেন কি না? হ্যাঁ। বৌদি যদি আমাদের দু ভাইকে বিষয় সম্পত্তি আবার ফিরিয়ে দেন, তাতে আপনি অনুমতি দেবেন? হ্যাঁ দিলাম, আমার কোনো আপত্তি নেই জানবে।
রাজীব অনুচ্চ কণ্ঠে হেসে বলল, তাই শুনে আপনার বৌদি অর্ধেক সম্পত্তি ফিরিয়ে দিতে রাজি হলেন। এত সহজে কি কেউ সম্পত্তি ফিরিয়ে দিতে চায়? তবে ডোরার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে বৌদি বোধহয় একটু নরম হয়েছিল। ঘটনার আগের দিন রাত্রিরে আমাকে বলল, আমি চেষ্টা করব, তোমাদের দুই ভাইকে এই বিষয় সম্পত্তি ফিরিয়ে দিতে পারলে আমি নিজেও ভারমুক্ত হই। ঘটনার আগের দিন রাত্রিরে, তাই না? রাজীব ভ্রু কুঞ্চিত করল। ফের জিজ্ঞাসা করল, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, রয়েছে, কিন্তু আপনি এখন সে কথা বিশ্বাস করতে চাইবেন না। বেশ তো, কী কথা খুলে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। একটু থেমে বীরেন্দ্র ফের শুরু করল, দেখুন চন্দ্রিমা অর্থাৎ আমার বৌদির তাড়াতাড়ি মৃত্যু হোক, সম্পত্তির লোভে বোধহয় মনে মনে আমি তাই চেয়েছিলাম। ধানবাদে ডাক্তার সেনগুপ্ত আমাকে সেদিন বললেন, নিউরোবিয়ন ইঞ্জেকশনে হয়তো সায়াটিকার ব্যথা কমবে, কিন্তু রাজা সাহেবের স্ত্রী আর বেশি দিন বাঁচবেন না। শুনে আমি প্রশ্ন করলাম, কথা কেন বলছেন? ডাক্তার সেনগুপ্ত বললেন, এটা হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়ার কেস। ওষুধপত্র খেয়ে জোড়াতালি দিয়ে কিছুদিন চলে, কিন্তু 4-5 বছরের বেশি কোনো রোগী টেকে না। খবরটা শুনে আপনার খুব আনন্দ হলো, তাই না? না ইন্সপেক্টর বাবু, চন্দ্রিমা মারা যাবে শুনে আমার ভীষণ খারাপ লাগলো। কেমন অদ্ভুত হেসে বীরেন্দ্র ফের বলল, একটা কথা বিশ্বাস করবেন, বিয়ের আগে চন্দ্রিমাকে আমি ভালোবাসতাম। অনেক দিন ধরে আমাদের পূর্বরাগের পালা চলেছিল। তাই নাকি? আশ্চর্য, এবার কিন্তু সত্যি আপনি একটা সারপ্রাইজ দিয়েছেন। বীরেন্দ্র মুখ নিচু করে বলল, প্রতাপপুরে কেউ সে কথা জানে না, এমনকি ডোরাকেও আমি চন্দ্রিমার সব কথা বলিনি। জানেন, তখন আমি কলকাতার ডাক্তারি পড়ি। চন্দ্রিমা সিটি কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। হঠাৎ ওর সঙ্গে আলাপ হয়ে গেল। তারপর যা হয় তাই, ঘন ঘন দেখাশুনো। প্রথম দিনের ছোট্ট আলাপ কারো প্রেমালাপে পরিণত হতে দেরি হলো না। কিছুদিন পর আমি ওকে বিয়ে করবার জন্য অস্থির হয়ে উঠলাম, কিন্তু বিয়ে হলো না। চন্দ্রিমার বাড়ি থেকে প্রবল আপত্তির ঝড় উঠল। আমি তখন প্রেমিক, ভীষণ সেন্টিমেন্টাল। চন্দ্রিমার সঙ্গে বিয়ে হবে না জেনে সম্পূর্ণ ভেঙে পড়লাম। লেখাপড়া ছাড়লাম, কুসঙ্গে মিশলাম, এমনকি ইয়ার বন্ধুদের সঙ্গে ভিড়ে মদের গ্লাসেও ঠোঁট ভেজালাম। খবর পেয়ে বাবা ছুটে এলেন। ডাক্তারি পড়াশোনায় ইস্তফা দিয়ে আমি প্রতাপপুরে ফিরে গেলাম। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? 6 বছর পর চন্দ্রিমার সঙ্গে আবার দেখা হলো, এই প্রতাপপুরের রাজবাড়িতে। রাজীব প্রশ্ন করল, চন্দ্রিমা দেবী একসময় আপনার প্রণয়িনী ছিলেন, কথা রাজা সাহেব জানতেন? বীরেন্দ্র ঠোঁট কামড়ে এক মুহূর্ত চিন্তা করে বলল, বোধহয় না। রাজীব সিগারেটে একটা ছোট্ট টান দিয়ে বলল, আপনার দাদা মানে রাজা সাহেব কেমন মানুষ? কেন? বেশ ভালো লোক, খুব সাহসী, দৃঢ়, একরোখা বা জেদিও বলতে পারেন। আপনার বাবা মানে ইন্দ্রনারায়ণ বাবু তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন কেন? ইচ্ছে করলে সমস্ত বিষয় সম্পত্তি তিনি বড় ছেলের নামেই উইল করে দিয়ে দিতে পারতেন। বীরেন্দ্র একটু চিন্তা করে বলল, দেখুন, এর উত্তর আমার সঠিক জানা নেই। তবে ইদানিংকালে অর্থাৎ 1-1.5 মাস প্রতাপপুরে এসে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। বীরেন্দ্র এক মুহূর্ত থামল, তারপর টেবিলের উপর ঝুঁকে খুব চাপা গলায় অনেকক্ষণ কথা বলল। সিগারেটে একটা লম্বা টান দিয়ে রাজীব এক মনে কী যেন চিন্তা করতে লাগলো, কিন্তু সে কোনো মন্তব্য করল না। চেয়ারের উপর সোজা হয়ে বসল রাজীব। বলল, আপনি এখন যেতে পারেন বীরেন্দ্রবাবু, কিন্তু আমার একটা অ্যাডভাইস শুনুন। কি বলুন? প্রতাপপুরে এখন যাবেন না, অন্তত 2 দিন। এই শহরেই কোথাও গা ঢাকা দিয়ে থাকুন না। বীরেন্দ্র মৃদু হেসে জবাব দিল, দেখি। রাতে 2টো নাগাদ প্রলয় এসে দেখল রাজীব চেয়ারে বসে পরপর সিগারেট ধ্বংস করে চলেছে। সে একটু রাগ করে বলল, কী ব্যাপার রাজীবদা, আপনি কোয়ার্টারে ঘুমোতে যাননি? রাজীব এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, 2টো প্রশ্নের কিছুতেই উত্তর পাচ্ছি না প্রলয়। কি প্রশ্ন আবার? রাজবাড়ির 3 তলায় ঘরে কেমন করে কালকে উঠে এলো বলতে পারো?
প্রলয় মাথা নাড়ল, বলল, আপনার দ্বিতীয় প্রশ্ন। চন্দ্রিমা দেবীর মৃত্যুতে বীরেন্দ্রবাবুর চেয়ে আর কেউ বেশি লাভবান হয়েছে কি? প্রলয় মাথার চুলে বেশ কয়েকবার হাত বুলিয়ে বলল, যত সব বিদঘুটে প্রশ্ন, এর উত্তর দেওয়া কি চারটিখানি কথা? রাজীব চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, এই দুটো প্রশ্নের উত্তর পেলেই চন্দ্রিমা দেবীর মৃত্যুর রহস্য জলের মতো সোজা মনে হবে। তারপর সে থানা থেকে নেমে গাড়ির আসনে বসল, চেঁচিয়ে বলল, কাল দুপুরে আমরা প্রতাপপুরে যাচ্ছি, কথাটা মনে রেখো প্রলয়। দুপুরে নয়, সকাল 8টা নাগাদ প্রলয় খবর নিয়ে এলো, দামিনীকে সাপে কামড়েছে রাজীবদা। মেয়েটা বাঁচবে কি না বলা যায় না। গতকাল ঘুমোতে অনেক রাত্রির হয়েছিল, তাই এত বেলাতেও ঘুম ভাঙা চোখে বিছানা থেকে উঠে এসেছিল রাজীব। বাড়ির দরজায় জিপের শব্দ শুনেই সে একটা জরুরি খবর আন্দাজ করেছিল, কিন্তু তাই বলে এমন অপ্রত্যাশিত দুঃসংবাদ? কয়েক মুহূর্ত সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তারপর জিজ্ঞাসা করল, তুমি কেমন করে জানলে? প্রতাপপুরে গিয়েছিলে নাকি? না, প্রতাপপুরে যায়নি। আজ সকালে হাসপাতাল থেকে একজন সেপাই খবর নিয়ে এলো, শেষ রাত্রিরে দামিনীকে সাপে কামড়ায়। প্রতাপপুর থেকে গ্রামের একজন লোক সকালবেলায় বাসে হাসপাতালে এসেছে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে। আশ্চর্য, রাজীব ভ্রু কুঞ্চিত করল, বলল, লোকটাকে রাজা সাহেবকে পাঠিয়েছেন নাকি? প্রলয় মাথা নাড়ল, বলল, না, সে নিজেই এসেছে। রাজা সাহেব নাকি ওঝা থেকে ঝাড়ফুঁক করাচ্ছেন, কিন্তু লোকটার বিশ্বাস এ ওঝার কর্ম নয়। হাসপাতালে ভিন্ন দামিনীকে বাঁচানো কঠিন হতে পারে। লোকটা বোধহয় ঠিকই বলছে। রাজীব একটু চিন্তা করে উত্তর দিল, ফের বলল, দামিনীকে বাঁচাতে হবে প্রলয়। তুমি এখনই অ্যাম্বুলেন্স নিয়ে যাও। রাজা সাহেবের আপত্তি থাকলেও চিকিৎসার জন্য দামিনীকে নিয়ে আসবে। প্রলয় ফিরে যাচ্ছিল, কিন্তু রাজীব ফের তাকে ডাকলো, জিজ্ঞাসা করল, লোকটার কি স্বার্থ? কিছু আন্দাজ করতে পারলে? প্রলয় জবাব দিল, স্বার্থ আছে, তবে সে অন্য ব্যাপার। ফের মুচকি হেসে বলল, দামিনীর ভালোবাসার লোক, সে পিরিতির ঘরে হাসপাতাল অ্যাম্বুলেন্স ছুটোছুটি করছে। বেলা 11টা নাগাদ রাজীব হাসপাতালে ঢুকল। ইমার্জেন্সির ডাক্তার চেয়ারে বসে তারই জন্য অপেক্ষা করছিল। বলল, আসুন আসুন, পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, হার্ড উইক, বাঁচবে কি না বলা শক্ত। কী সাপ কামড়েছিল, কিছু বলেছে নাকি? রাজীব প্রশ্ন করল। না, অন্ধকারে সাপটাকে দেখতেই পায়নি, তবে মনে হয় বিষাক্ত চিতি সাপ, আর সেজন্যই তো এখনো বেঁচে আছে। একটু আগে ইঞ্জেকশন দিলাম, দেখা যাক কি হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আরও ঘণ্টাখানেক পরে ডাক্তারের সঙ্গে সে ওয়ার্ডের ভিতরে ঢুকল। পুলিশের নির্দেশ মতো দামিনীকে আলাদা একটা কেবিনে রাখা হয়েছে। ঘরের মধ্যে একজন নার্স বসে, সে টেবিলের উপর কী সব জিনিসপত্র গুছিয়ে রাখছিল। রাজীব জিজ্ঞাসা করল, সাপটাকে তুমি দেখতে পেয়েছিলে? কী সাপ? দামিনী বিকৃত মুখে জবাব দিল, না গো বাবু, অন্ধকারে নজর হয় নাই, তবে স্মৃতি সাপ হবে পারা। ধপ করে আমার খাটটার উপরেই তো এসে পড়ল। ধপ করে এসে পড়ল? কি বলছো তুমি? হ গো বাবু, সেই শব্দ শুনেই তো আমার ঘুমটা ভেঙে গেল। পাটা তুলতেই ওর গায়ে পড়ল, আর তখনই তো কাটলে আমাকে। তারপর অন্ধকারে কোথায় যে সেধালো আর টেরই পেলাম নাই। আচ্ছা দামিনী, রাজীব প্রশ্ন করল, সাপটা কেমন করে তোমার বিছানায় এলো বলে মনে হয়? কেউ ছুঁড়ে দিয়েছিল? দামিনী অনেকক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ যন্ত্রণাকাতর মুখে বলে উঠল, আমি বোধহয় বাঁচব না গো বাবু। না না, বাঁচবে বই কি, তুমি ভালো হয়ে উঠবে। রাজীব তাকে সান্ত্বনা দিল। ফের খুব ঠান্ডা নরম গলায় বলল, কাউকে তোমার সন্দেহ হয়? তবু দামিনী চুপ করে রইল। রাজীব পুনরায় প্রশ্ন করল, আচ্ছা, রাজবাড়িতে তুমি নাকি একদিন ভূত দেখেছিলে? দামিনী ইতস্তত করে মুখ খুলল, বলল, হ্যাঁ, মানে ভূত না অন্য কেউ? সত্য কথা বলো দামিনী। ভূত ভূত, কর্তাবাবুর প্রেতকে দেখেছিলাম। ইয়ার আমি বেশি কিছু জানি নাই। তুমি মিথ্যে কথা বলছো দামিনী, সত্যকে গোপন করবার চেষ্টা করছো। লোহার সিঁড়ির উপর যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছো তার নাম বলো, এখানে তোমার কোনো ভয় নাই। দামিনী এদিক ওদিক তাকিয়ে
খুব চাপা স্বরে কী যেন কথা কইল, ফের অনুনয় করে বলল, দোহাই গো বাবু, কাক পক্ষীতে যেন না টের পায়। রাজীব মুচকি হাসল, বলল, ভয় নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঘর থেকে বেরিয়ে রাজীব ফের চেপে উঠল। প্রলয় নিজে ড্রাইভ করছিল। সে বলল, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে রাজীবদা, কী ভাবছেন? রাজীব নিঃশব্দে একটা সিগারেট ঠোঁটে চেপে বলল, মনে হচ্ছে অন্ধকারে একটা আলোর রশ্মি দেখতে পাচ্ছি। প্রলয় অনুরোধ করল, একটু খুলে বলুন না। রাজীব পাল্টা প্রশ্ন করল, কাল রাত্রিরে বীরেন্দ্র নারায়ণের পিছনে ওয়াচার রেখেছিলে? হ্যাঁ, প্রলয় ছোট্ট উত্তর দিল। থানা থেকে বেরিয়ে তিনি কোথায় গেলেন? ট্যাক্সি স্ট্যান্ডে। তারপর একটা গাড়ি ভাড়া নিয়ে পুরুলিয়ার বাইরে চলে যান। গাড়ির নম্বর জানতে পেরেছ নিশ্চয়ই? সে গাড়ি আবার স্ট্যান্ডে ফিরে এসেছে? হ্যাঁ, সিআইডির কনস্টেবল আমাকে ইনফর্ম করেছে। গাড়িটা প্রতাপপুরে বীরেন্দ্রবাবুকে নামিয়ে দিয়ে চলে আসে। স্ট্রেঞ্জ, বীরেন্দ্রবাবুকে সেখানে যেতে আমি বারণ করেছিলাম, তা সত্ত্বেও উনি গেলেন। রাজীব সিগারেটে একটা লম্বা টান দিয়ে বিচিত্র ধূম্রজাল রচনা করল। বিকেল হতে দেরি নেই। একতলার হলঘরের একটা কোণে জিজ্ঞাসাবাদ চলছিল। ঘরের মধ্যে শুধু রাজীব একা। প্রলয় বাইরে দাঁড়িয়ে পায়চারি করবার ভঙ্গিতে চারপাশে নজর রাখছিল। চপলা বসতে চায়নি, কিন্তু রাজীব তাকে প্রায় ধমক দিয়ে চেয়ারে বসালো। বেশ লম্বা, ভারী চেহারা, বয়স 40-এর বেশি। দেখেই মনে হলো মেয়েটি বুদ্ধিমতী, অথচ চাপা, কম কথা বলে, কিন্তু ঘরের অনেক গোপন খবর বোধহয় জানে। রাজীব তাকে বলল, শুনেছ নিশ্চয় তোমার দিদিমণি এমনি মারা যাননি, ইঞ্জেকশনে সাপের বিষ মিশিয়ে তাকে খুন করা হয়েছে। এখন পুলিশ তার তদন্ত করছে। তুমি নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের সাহায্য করবে। করব বই কি বাবু, বলুন কি জানতে চান? চপলা উত্তর দেবার জন্য নিজেকে প্রস্তুত করল। আচ্ছা রাজা সাহেব, মানে স্বামীর সঙ্গে তোমার দিদিমণির কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক এমনি মন্দ নয়, দুজনের কথাবার্তা, খোঁজ খবর নেওয়া, গল্প স্বল্প সব হতো। তবে দিদিমণি বহুদিন ধরে রুগ্ন, শরীরে রক্ত নেই, তারপর এই বাতের যন্ত্রণা। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যা বোঝায় তা অনেক দিন ধরেই দুজনের মধ্যে ছিল না। রাজীব বলল, আচ্ছা চন্দ্রিমা দেবীর মৃত্যুর ঠিক 2 দিন আগে দুজনের মধ্যে তেমন কোনো বচসা বা ঝগড়াঝাটি হয়? চপলা একটু ভেবে বলল, ঠিক ঝগড়াঝাটি নয়, তবে বচসা হয়েছিল বইকি। কবে? রাজীব উৎসুক চোখে তাকালো। জামাইবাবু যেদিন কলকাতা থেকে ফিরে এলেন সেদিন রাত্রিরে। চপলা একটু চিন্তা করে ফের বলল, তখন অনেক রাত্রির, প্রায় 1টা হবে। জামাইবাবু এসে ঢুকতেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কলকাতা থেকে কি একটা কাগজ নিয়ে এসেছিলেন জামাইবাবু। 2-4 কথার পর দিদিমণিকে বললেন কাগজটায় সই করতে, কিন্তু দিদিমণি কিছুতেই রাজি হলেন না। বললেন, অসম্ভব, তোমাকে একা দিলে ভীষণ অন্যায় হবে, সে আমি পারবো না। শুনে জামাইবাবু অনেক বাজে কথা বললেন। দিদিমণির সঙ্গে ছোটবাবুর নাম জড়িয়ে কি একটা কুৎসিত ইঙ্গিত করলেন। দিদিমণিও ছেড়ে কথা কইবার পাত্রী নন। তিনি পরিষ্কার বললেন, তোমাকে বিশ্বাস কি? এই তো আমার ভাঙা রোগা শরীর, বিষয় সম্পত্তি ঘরবাড়ি সব আমার নামে আছে বলেই বোধহয় এখানে পড়ে আছো। তোমার হাতে সব তুলে দিলে কবে আমার সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর বাঁধতে। রাজীব সিগারেটে একটা ছোট্ট টান দিল। নাক মুখ দিয়ে সামান্য ধোঁয়া ছেড়ে বলল, ছোটবাবুর সঙ্গে তোমার দিদিমণির কি খুব ভাব ভালোবাসা ছিল? কি সম্পর্ক ছিল তা বলতে পারবো না বাবু, তবু ঠিক দেওর ভাজের সম্পর্ক নয়। একদিন রাত্রে আমি সচক্ষে দেখলাম ছোটবাবুর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে দিদিমণি হু হু করে কাঁদছেন, আর ছোটবাবু দিব্যি দিদিমণির মাথায় গায়ে হাত বুলিয়ে আদর করছেন। তাই দেখে আমার বুকের রক্ত শুকিয়ে উঠল বাবু। জামাইবাবুকে তো চিনি, রাগলে চণ্ডাল। তখন কারো রক্ষা নেই। নিজের বউ আর সৎ ভাইকে জ্যান্ত পুঁতে ফেলতে একটুও হাত কাঁপবে না। এই অন্যায় সম্পর্কের কথা তুমি কোনোদিন রাজা সাহেবকে বলেছিলে নাকি? খেপেছেন? চপলা কম বয়সী মেয়ের মতো একটা ভ্রুভঙ্গি করল। বলল, তবে আভাসে ইঙ্গিতে একদিন সামান্য জানিয়েছিলাম। তাই শুনে জামাইবাবুর মুখটা গম্ভীর হয়ে গেল। আমি আর একটি কথাও বলতে সাহস করলাম না।
আচ্ছা, যে কাগজটায় তোমার দিদিমণিকে সই করতে বলেছিলেন সেটা কোথায় আছে জানো? হ্যাঁ, জামাইবাবুর ঘরে টেবিলের উপর একটা মোটা বইয়ের নিচে চাপা আছে। তুমি সেটা আমাদের এনে দিতে পারো? পারি, যদি জামাইবাবুকে এই ঘরে একটু আটকে রাখেন। চপলা মুচকি হাসল। কন্দর্পনারায়ণ এলেন তারপরেই, ভীষণ গম্ভীর, মুখের ওপর শোকের চেয়ে চিন্তার ছাপ বেশি, হাতে একটা ছোট লাঠি, মাঝে মাঝে সেটা এখানে সেখানে ঠুকছেন। বীরেন্দ্রকে আপনারা ছেড়ে দিলেন নাকি? কন্দর্পনারায়ণ নিজেই জিজ্ঞাসা করলেন। রাজীব মৃদু হেসে জবাব দিল, না, ঠিক ছেড়ে দেইনি, এখনো তদন্ত চলছে, তাই উনি জামিনে রয়েছেন, আর আদালতে পাঠালেও হাকিম তাই হুকুম দিতেন। রাজীব অম্লান বদনে মিথ্যা ভাষণ করল। আমাকে কিছু প্রশ্ন করবেন নাকি? কন্দর্পনারায়ণ সোজা হয়ে বসলেন। হ্যাঁ, এমনি দু একটা কথা। আচ্ছা, বীরেন্দ্রবাবুর সঙ্গে আপনার স্ত্রীর কেমন সম্পর্ক ছিল বলতে পারেন? সত্যি কথা বলবো? কন্দর্পনারায়ণ কি যেন চিন্তা করলেন, পরে বললেন, দেখুন, ব্যাপারটা ঠিক বলতে পারবো না, তবে আমার সন্দেহ হয় বিয়ের আগে চন্দ্রিমার সঙ্গে বীরেন্দ্রর বেশ গভীর পরিচয় ছিল। শুনেছি ডাক্তারি পড়ার সময় বীরেন্দ্র একটি মেয়ের প্রেমে পড়ে, পরে সে ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। নানা কারণে অবশ্য বিয়ে হয়নি, কিন্তু সেই মেয়েটি চন্দ্রিমা কিনা আমি এখনো সঠিক জানতে পারিনি। চন্দ্রিমা দেবীর মৃত্যুর ঠিক আগের দিন দুপুরে আপনি কোথায় গিয়েছিলেন? ধানবাদে। কন্দর্পনারায়ণ রাজীবের মুখের ওপর এক পলক চোখ বুলিয়ে নিয়ে বললেন, ডাক্তার সেনগুপ্তের কাছে, আমার স্ত্রীর স্বাস্থ্যের সম্বন্ধে খোঁজখবর নিতে। আচ্ছা, ইঞ্জেকশনের অ্যাম্পিউলে বীরেন্দ্রবাবু নিজে বিষ ভরেছিলেন বলে আপনার মনে হয়? নয় কেন, বীরেন্দ্র 2 বছর ডাক্তারি পড়েছিল, বোম্বাই ওষুধের কারখানায় কাজ করত। ইঞ্জেকশনে অ্যাম্পুল ভেঙে ফের সিল করে নিতে ও নিশ্চয়ই জানে। একটু থেমে কন্দর্পনারায়ণ আবার বললেন, বীরেন্দ্রর ঘরটা কি আপনাদের একটু সার্চ করা উচিত নয়? হ্যাঁ, নিশ্চয়ই। রাজীব সায় দিল। জিজ্ঞাসা করলো, বীরেন্দ্রবাবু কোথায়? ঘরেই আছেন তো? না। কন্দর্পনারায়ণ মাথা নাড়লেন, বললেন, গতকাল অনেক রাত্রিরে সে এসেছিল শুনেছি। আজ সকালে আবার বউকে নিয়ে রেলওয়ে জংশনে শ্বশুরবাড়ি চলে গেল। আমার সঙ্গে একটি বাক্যালাপ করেনি। রাজীব ফের বলল, দামিনীকে সাপে কামড়েছে, মেয়েটা বাঁচে কি না শক্ত, ডাক্তার তো এখন আশা দিতে পারেননি। কন্দর্পনারায়ণ জিভটা তালুতে ঠেকিয়ে কেমন চুকচুক ধরনের অদ্ভুত শব্দ করলেন। বললেন, আহা বেচারি, ঈশ্বর করুন যেন হাসপাতালে ভালো হয়ে ওঠে। রাজীব হঠাৎ জিজ্ঞাসা করল, শুনলাম দামিনী নাকি একদিন গভীর রাত্রিরে কর্তাবাবু, মানে আপনার বাবার প্রেতাত্মাকে দেখতে পেয়েছিল। কন্দর্পনারায়ণ নাস্তিকের মতো হেসে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে খবর শুনলেন? প্রলয়ের কাছ থেকে, তাকে নাকি আমাদের সেপাহীরা বলেছে। সব বাজে কথা, ওসব চোখের ভ্রম। অন্ধকার রাত্রিরে গাছের ছায়া টায়া দেখে ওরকম মনে হয়, নইলে বাবা কবে স্বর্গে গেছেন? বছর 3 আগে আমি গয়াতে পিণ্ড দিয়ে এসেছি, আর তাই কখনো হতে পারে? কন্দর্পনারায়ণ হালকা হাসির ঢেউয়ে সমস্ত ব্যাপারটাকে শুকনো পাতার মতো উড়িয়ে দিতে চাইলেন। সুমিত্রা এলো সবার শেষে, পরনে একটা আকাশি নীল রঙের শাড়ি, গায়ের রং বেশ ফর্সা, তবে ত্বকের আড়ালে সাদার চেয়ে হলুদের আভা বেশি। মেয়েটির মুখের দিকে মুহূর্তের জন্য তাকালো রাজীব। হ্যাঁ, সুন্দরী, বয়স 30-এর নিচে, বড় বড় চোখ, দূর আকাশে উড়ন্ত চিলের ডানার মতো একজোড়া ভ্রু, চোখ দুটি লালচে, অল্প উঁচু মুক্তা শুভ্র দন্তপংক্তি, হাসলে তাই আরও সুন্দর লাগে। রাজীব বলল, শুনেছেন নিশ্চয়ই অ্যাম্পুলের ওষুধের মধ্যে সাপের বিষ মেশানো ছিল, এবং সেই বিষক্রিয়ার ফলেই চন্দ্রিমা দেবীর অত তাড়াতাড়ি মৃত্যু হয়েছে। হ্যাঁ। সুমিত্রার কণ্ঠস্বর বেশ কাঁপা কাঁপা শোনালো। বলল, কি সাংঘাতিক কাণ্ড দেখুন, আমার হয়েছে যত ফ্যাসাদ, অথচ বীরেন্দ্রবাবু নিজে ওই ওষুধগুলো কিনে আনলেন। আচ্ছা, আপনি তো একজন প্রাইভেট নার্স, তাই না? হ্যাঁ, সুমিত্রা ছোট্ট উত্তর দিল। এখানে কতদিন এসেছেন? প্রায় 2 মাস হবে। রাজা সাহেব কলকাতা থেকে আপনাকে সঙ্গে করে এনেছিলেন? হ্যাঁ, ওর সঙ্গেই এসেছিলাম, 6 মাসের চুক্তিতে। রাজা সাহেবের সঙ্গে আপনার আগে পরিচয় ছিল?
সুমিত্রা ঘাড় হেলিয়ে সায় দিল, বলল, মন্দাকিনী নার্সিংহোমে তখন কাজ করি। রাজা সাহেব একবার অসুস্থ হয়ে সেখানে ভর্তি হন, সেই সময় আমি ওর সঙ্গে পরিচিত হই। এখন তো তেমন কাজ নেই, রাত্রিরে নিশ্চয়ই তাড়াতাড়ি ঘুমোতে যান। খুব শিগগির হয় না, খাওয়া দাওয়া শেষ হতেই প্রায় 10টা বাজে। ঘুমোতে যাওয়ার আগে আমি একবার চন্দ্রিমা দেবীর খোঁজ খবর নিতাম, তারপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ি। দরজায় খিল দিতেন নিশ্চয়ই? হ্যাঁ, দিতাম বই কি। সুমিত্রা একটু ভেবে উত্তর দিল। রাজীব ভ্রু কুচকে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, 3 তলায় আপনার শোবার ঘরে একটা কাল কেউটে বেরিয়েছিল, তাই না? ওরে বাবা! সুমিত্রা সভয়ে উত্তর দিল, বললে, কি কালো কুচকুচে সাপটা! 1 হাত ফোনা তুলে মেঝের উপর দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঠ। সর্বাঙ্গের চাদর থেকে বিছানার উপর বসে, 1 পা বাড়াবার ক্ষমতা নেই। প্রাণপণে চিৎকার করে উঠতেই মতিলাল, রাম সিং, রাজা সাহেব সবাই ছুটে এলেন। সাপটাকে তো রাজা সাহেবই মেরেছিলেন। হ্যাঁ, কি সাহস ওর! দরজা পেরিয়ে কারো ঘরে ঢুকবার মুরদ নেই, কিন্তু রাজা সাহেব দারোয়ানের লাঠিটা হাতে নিয়ে সাপটার সামনে এসে দাঁড়ালেন। রাজীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে সুমিত্রা দেবী, আপনি এখন যেতে পারেন। সুমিত্রা মৃদু গলায় বলল, আমি তাহলে কাল সকালের ট্রেনে কলকাতা ফিরে যাচ্ছি, আপনাদের আপত্তি নেই তো? সকাল 8টার ট্রেনে রওনা হবেন, তাই না? রাজীব ভ্রু কুচকে তাকালো, ফের কী ভেবে বলল, না, আপত্তি কিসের, আপনি যেতে পারেন। বীরেন্দ্রর ঘরটা সার্চ করে কতকগুলো জিনিস পেল প্রলয়। একটা স্পিরিট ল্যাম্প, ইঞ্জেকশন অ্যাম্পিউলের মতো মাপের কাচের টিউব, খোঁজবার একটা ছোট ফাইল, কাজ কাটবার একটা শক্ত ব্লেড, আর একটা শিশিতে কালচে নীল রঙের কি যেন গাঢ় তরল বস্তু। জিনিসগুলোর উপর এক নজর চোখ বুলল রাজীব, বলল, একটা ফিরিস্তি করে নাও প্রলয়। ফের কন্দর্প নারায়ণের দিকে তাকিয়ে বলল, রাজা সাহেবের একটা সই নিলে ভালো হয়, আদালতে মামলা রিজু হলে প্রয়োজন হবে। জিপে উঠে রাজীব বলল, আমার 2টো প্রশ্নের কথা মনে আছে প্রলয়? হ্যাঁ রাজীবদা, প্রলয় জবাব দিল। প্রথম প্রশ্নটা কি বলতে পারো? রাজবাড়ির 3 তলার ঘরে কেমন করে কাল কেউটে এলো? এর উত্তর আমি পেয়ে গেছি প্রলয়, রাজীব সহাস্যে বলল। কেমন করে রাজীবদা? প্রলয় উৎসুক চোখে তাকালো। হুম, এখন নয়। রাজীব মাথা নাড়ল, বলল, ধৈর্য ধরো প্রলয়, আর মোটে 24 ঘন্টা, তার মধ্যেই সব প্রশ্নের সমাধান পেয়ে যাবে। ফের মুখ নিচু করে অনেকটা স্বগতোক্তির ধরনে বলল, রেলওয়ে জংশনে একবার গেলে হতো। বীরেন্দ্রবাবুর স্ত্রী মিসেস ডোরা সিংহের সঙ্গে পরিচয় হলো না। তাহলে গাড়ি ঘুরিয়ে নেই, কি বলেন? প্রলয় জানতে চাইল। না থাক, আর বোধহয় প্রয়োজন হবে না, রাজীব তেমনি চিন্তিত মুখে জবাব দিল। ধানবাদে এসে পৌঁছল রাজীব রাত 8টা। সমস্ত বৃত্তান্ত শুনে ডাক্তার সেনগুপ্ত প্রায় লাফিয়ে উঠলেন। বলেন কি মশায়, ইঞ্জেকশনের অ্যাম্পিউলে স্নেক ভেনাম ছিল নাকি? রাজীব মৃদু হেসে প্রশ্ন করল, আচ্ছা, ঘটনার আগের দিন রাজা সাহেব আপনার কাছে এসেছিলেন? হ্যাঁ। ডাক্তার সেনগুপ্ত একটু চিন্তা করে বললেন, এই ধরুন বিকেল 4টে নাগাদ, ওর স্ত্রীর রোগ অসুখের খোঁজখবর নিতে। তারপর আধ ঘন্টা পরেই আবার চলে গেলেন। আপনি কি বললেন ওকে? সত্যি কথা বলেছিলাম। ডাক্তার সেনগুপ্ত একটু দুঃখ করলেন। রাজা সাহেবের স্ত্রী অর্থাৎ চন্দ্রিমা দেবী আর বাঁচবেন না। আসলে কি জানেন, পুরনো অ্যানিমিয়ার কেস, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া। আর বড় জোর 6 মাস কিংবা 1 বছর বাঁচতেন। এখান থেকে বেরিয়ে রাজা সাহেব কোথায় গিয়েছিলেন জানেন? না, তা বলে যাননি। তবে আমার গাড়ির ড্রাইভার ওকে দেখেছিল সন্ধে 7টা নাগাদ করিম বক্স লেনে দাঁড়িয়ে একজন বুড়ো দোকানির সঙ্গে কথা বলছিলেন। সেই বুড়ো লোকটিকে আপনার ড্রাইভার চেনে, হয়তো চিনতে পারে। তাহলে ওকে ডেকে জিজ্ঞাসা করি। ডাক্তার সেনগুপ্তের ড্রাইভারকে নিয়ে রাজীব বেরোলো। কপাল ভালো, বুড়ো লোকটি দোকানেই ছিল। সায়েন্স ল্যাবরেটরি ইকুইপমেন্টের দোকান। স্পিরিট ল্যাম্প, টেস্ট টিউব, কাচের নল, গ্লাস, জার, আরও অনেক কিছু আছে। রাজীব সিআইডি ইন্সপেক্টর খুনের কেসে তদন্ত করছে শুনে সে প্রায় ফেঁসে যাওয়া বেলুনের মতো চুপসে গেল। রাজীব একটা জোর ধমক দিয়ে বলল, সব কথা যদি স্বীকার করো তাহলেই ভালো, নইলে তোমাকে জেলে পুরব। লোকটির নাম হারাধন পরমাণিক, জাতিতে নাপিত,
আগে কলকাতার কোনো ওষুধের কারখানায় কাজ করত। সে চাকরি গেছে, এখন অল্প পুঁজি নিয়ে এই ছোট্ট ব্যবসায় নেমেছে। সে মুখ কাঁচুমাচু করে বলল, আমি সব স্বীকার করব, সব কথা বলবো ইন্সপেক্টর বাবু, কিন্তু দোহাই আপনার, খুনের কেসে আমাকে যেন আসামি করবেন না। সুমিত্রাকে পাওয়া গেল স্টেশনের লেডিস ওয়েটিং রুমে। সে কলকাতাগামী গাড়ির প্রতীক্ষায় বসেছিল। হঠাৎ রাজীবকে দেখে বলল, এ কি, হঠাৎ আপনি কেন আবার? মৃদু হেসে রাজীব বলল, আপনাকে একবার থানায় যেতে হবে। সুমিত্রা সরসে তাকালো, বলল, এ কিন্তু ভারী অন্যায়। আমি টিকিট কেটে বসে আছি, এখনই ট্রেন আসবে, অথচ আপনি থানায় যেতে বলছেন। উপায় নেই। রাজীব তেমনি হাসল, বলল, প্রতাপপুর থেকে আপনাকে থানায় নিয়ে এলে রাজা সাহেব যে সব টের পেয়ে যেতেন। ওসির ঘরে এনে ওকে বসালো রাজীব, বলল, একটা ব্যাপার প্রলয় কিছুতেই ধরতে পারছে না, আপনি একটু বুঝিয়ে দেবেন। কী ব্যাপার? সুমিত্রা ভুরু কোচকালো। রাত দুপুরে রাজবাড়ির 3 তলার ঘরে কালকে উঠে এলো কেমন করে? সে কথা আমি কেমন করে জানবো? সুমিত্রা বিরক্তির সঙ্গে তাকালো। কিন্তু আপনি তো কাল সব কথাই বললেন। মিছিমিছি এখন রাগ রোষ করছেন। কি কথা বলেছি? প্রতাপপুরে রোজ রাত্রিরে খাওয়া দাওয়ার পর আপনি দরজায় খিল দিয়ে ঘুমোতেন। হ্যাঁ বলেছি। হঠাৎ ঘুম ভেঙে মেঝের উপর ফোনা তোলা কুচকুচে কালো কেউটে সাপটাকে দেখে আপনি ভয়ে কাঠ। সর্বাঙ্গে চাদর জড়িয়ে বিছানায় বসে চিৎকার করেছিলেন। এক পা বাড়াবার আপনার সাহস ছিল না। হ্যাঁ তাই। তাহলে দরজার খিল কে খুলে দিয়েছিল? কেউটে সাপটাকে মারতে রাজা সাহেব ঘরে ঢুকলেন কেমন করে? সুমিত্রা চুপ। সে হতভম্বের মতো তাকিয়ে রইল। রাজীব মুচকি হেসে বলল, রাত্রিরে আপনি দরজায় খিল দিতেন না সুমিত্রা দেবী, সে কথা আমি টের পেয়েছি। নিশুতি রাতে আপনার ঘরে একজন ভদ্রলোক আসতেন। সবাই ঘুমুলে কোনো দিন সামনের দরজা দিয়ে, আবার কোনো দিন পিছনের লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে। সুবিধে মতো তিনি আসা যাওয়া করতেন। নাচুনি মেয়ে দামিনী তাকে একদিন গভীর রাত্রিরে দেখতে পেয়েছিল। অন্ধকারে লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে তিনি নামছিলেন, সর্বাঙ্গে সাদা কাপড়ে ঢাকা, ঠিক প্রেতাত্মার মতো লাগছিল। তবু দামিনী চিনতে ভুল হয়নি। সাপ দুটোকে ঘরের মধ্যে তিনিই রেখে গিয়েছিলেন। তার নির্দেশ মতো যথাসময়ে চিৎকার করে সাপের উপস্থিতি আপনি সকলকে জানিয়ে দেন। সুব্রত বলল, কিন্তু রাজীবদা, বিষাক্ত চিতি সাপ কিংবা বিষধর কালকেউটে তো তখনই ওকে দংশন করতে পারত। সাপের সঙ্গে এক ঘরে কিছুক্ষণ থাকতে উনি রাজি হলেন কেমন করে? রাজীব হো হো করে হেসে উঠল, বলল, ছেলেবেলায় বাবুরাম সাপুরের কবিতা পড়নি প্রলয়? সাপ দুটো সেই সাপ, যার চোখ নেই, শিং নেই, ছোটে না কো, হাঁটে না, কিংবা কাউকে কাটে না। সাপুরের কাছ থেকে রাজা সাহেব এই সাপ দুটোকে সংগ্রহ করেছিলেন। কামানো সাপ, তাই বিষ দাঁত নেই। তাছাড়া সাপুরেরা বিষধর সাপকেও লেজ ধরে প্রচণ্ড বেগে ঘুরিয়ে ঘুরিয়ে দুর্বল এবং হাড়গোড় ভাঙা করে রাখে। ফলে সেই সাপ দ্রুত ছুটে মানুষকে ছোবল মারতে পারে না। রাজা সাহেব তাই ঘরে ঢুকে বিষধর কেউটে সাপটাকে লাঠি মেরে খতম করতে সাহস করেছিলেন। প্রলয় ফের বলল, কিন্তু রাজা সাহেবের কি উদ্দেশ্য ছিল রাজীবদা? বাড়ির মধ্যে বারবার বিষাক্ত সাপ বেরুলে তার কি সুরাহা হতো? বলা কঠিন। রাজীব বেশ কিছুক্ষণ চিন্তা করল। মনে হয় রাজা সাহেব অন্তত একজনকে পৃথিবী থেকে সরাতে বদ্ধপরিকর ছিলেন, ছোট ভাই বীরেন্দ্র নারায়ণ কিংবা রানী চন্দ্রিমা। প্রয়োজন হলে বিষাক্ত সাপের কামড়ের দ্বারা তিনি এদের কাউকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারতেন। বাড়িতে ঘন ঘন সাপ দেখা যাচ্ছিল, তাই সর্পদংশনে হঠাৎ একজনের মরণ হলে তেমন সন্দেহের কারণ ছিল না। প্রথমে ভেবেছিলেন ছোট ভাই বীরেন্দ্রকে খতম করবেন, তাহলেই পথের কাঁটা দূর হবে। তারপর একবার শেষ চেষ্টা করলেন। কলকাতা থেকে দলিলপত্র সব লিখে এনে স্ত্রীকে বললেন বিষয় সম্পত্তি তার নামে লিখে দিতে, কিন্তু চন্দ্রিমা দেবী রাজি হলেন না। ফলে রাজা সাহেব প্রমাদ করলেন তার গৃহিণীর রকম সকম ভালো নয়। ওদিকে ছোট ভাই প্ল্যানচেট করে মৃত পিতার পরলোকগত আত্মার কাছ থেকে সম্পত্তি লাভের সম্মতি আদায় করেছে। এখন বীরেন্দ্রবাবুর পূর্ব প্রণয়নী তার স্ত্রী যদি মৃত শ্বশুরের আত্মার অভিলাষ পূর্ণ করতে চায় তাহলে? সুতরাং এক ঢিলে দুই পাখি মারা ছাড়া রাজা সাহেবের হাতে আর পথ ছিল না। চন্দ্রিমা দেবী সাপের বিষে জর্জর হয়ে মারা যাবেন,
আর সেই সন্দেহে পুলিশ বীরেন্দ্রকে গ্রেপ্তার করবে। আর সেজন্য ছোট ভাইয়ের ঘরে স্পিরিট ল্যাম্প, ইঞ্জেকশনে অ্যাম্পিউলের মতো মাপের কাচের টিউব, খোঁজবার একটা ছোট্ট ফাইল, কাজ কাটবার একটা শক্ত ব্লেড কিছুই লুকিয়ে রাখতে ভুল করেননি, যাতে পুলিশের সন্দেহ বাড়ে, খুনের মামলায় বীরেন্দ্রবাবুর কঠিন শাস্তি হয়। কিন্তু দামিনী, তাকে সাপের কামড়ে প্রাণ দিতে হচ্ছিল কেন? কেন আবার? রাজা সাহেব বুদ্ধিমান লোক বলে। শাস্ত্রে আছে, ঋণের শেষ আর শত্রুর শেষ কখনো রাখতে নেই। দামিনী তাকে লোহার ঘোরানো সিঁড়ির উপর দেখতে পেয়েছিল। এই কথা সে অবশ্য কাউকে বলেনি, বুদ্ধি খাটিয়ে বলেছিল রাজা সাহেবের বাবার প্রেতাত্মাকে দেখতে পেয়েছিল। কিন্তু মেয়ে মানুষের মন না মতি। তাছাড়া ওদের পেটে কখনো কথা থাকে? মহাভারতে যুধিষ্ঠিরের অভিশাপ রয়েছে না, সে কি কখনো মিথ্যে হবে? অনেক রাত্রিরে গাড়ি এসে পৌঁছল প্রতাপপুরে। রাত প্রায় 1টা হবে। সুষুপ্তির কোলে সমস্ত গ্রাম ঢলে পড়েছে। নিশুতি রাত, আকাশে দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছায়াপথ, গ্রহ উপগ্রহ, বোবা নক্ষত্রের দল। অত রাত্রিরে 5-6 জন বন্দুকধারী পুলিশকে দেখে কয়েকটা কুকুর সমস্বরে চেঁচিয়ে উঠল। সমস্ত রাজবাড়িটা ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ পুরী, শুধু 3 তলার ঘরে যেন একটা আলো জ্বলছে। এখন অনেক রাত। এত রাত্রিরেও রাজবাড়িতেও কেউ তাহলে জেগে রয়েছে। খবর পাঠাতেই রাম সিং ফিরে এসে বলল, রাজা সাহেব আপনাদের উপরের 3 তলার ঘরে নিয়ে যেতে বলেছেন। অগত্যা দলবল নিয়ে রাজীব উপরে উঠল। সে নিজে, প্রলয়, আরও 3 জন বন্দুকধারী পুলিশ। বাকিরা নিচে গাড়ির কাছে দাঁড়িয়ে রইল। কন্দর্পনারায়ণ মৃদু হেসে সকলকে অভ্যর্থনা জানালেন। বেশ সপ্রতিভ ভঙ্গিতে বললেন, আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি। রাজা সাহেবের দিকে মুহূর্তের জন্য তাকালো রাজীব, কিন্তু চোখ নামাতে পারল না। এ কি বেশ! পরনে জরি পার কোচানো ধুতি, গায়ে আদ্যির ধপধপে গিলে করা পাঞ্জাবি, পরিপাটি আঁচড়ানো চুল, প্রসাধন করা উজ্জ্বল মুখ, জামা কাপড়ে সুগন্ধ আতর ঠেলেছেন। সমস্ত ঘরটা সেই সৌরভে আমোদিত হয়ে উঠেছে। রাজীব ঈষৎ লজ্জিতভাবে বলল, অপেক্ষা করছেন মানে? জানতাম আপনারা আসবেন। কন্দর্পনারায়ণ মৃদু হাসলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাই যাবার জন্যে তৈরি হয়ে বসে আছি ইন্সপেক্টর বাবু। রাজীব কি জিজ্ঞাসা করবে বোধহয় তাই ভাবছিল, কিন্তু কন্দর্পনারায়ণ তার আগেই বললেন, আমি সব খবর পেয়ে গেছি। গতকাল রাত্রে ধানবাদ থেকে হারাধনকে তুলে এনেছেন, তাই না? রাজীব স্বীকার করল। আমার কথা মতো সে নিউরোবিয়ন ইঞ্জেকশনের অ্যাম্পিউল ভেঙে সাপের বিষ মিশিয়ে দেয়। তারপর স্পিরিট ল্যাম্পের আগুনে দুটো মুখকে ফের গরম করে জোড়া লাগিয়ে দিয়েছিল। একটু থেমে কন্দর্পনারায়ণ প্রশংসার সুরে বললেন, কিন্তু চমৎকার হাত মশায়। জোড়া দেওয়া অ্যাম্পুলটাকে দেখে আমি নিজেই থ। গলার কাছে একটা কালো দাগ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই পাপকর্মের জন্য আমি ওকে 1000 টাকা দিয়েছি ইন্সপেক্টর বাবু। হ্যাঁ, হারাধন সে কথা বলেছে। কন্দর্পনারায়ণ আবার বললেন, আজ সকালে সুমিত্রাকে ওয়েটিং রুম থেকে থানায় নিয়ে গেছেন, তাই না? রাজীব মৃদু হেসে বলল, সে খবরও পেয়েছেন? সুমিত্রা নিশ্চয়ই বিপদের ভয়ে সব কথা স্বীকার করেছে। বিষ দাঁত ভাঙা সাপ দুটোকে ওর ঘরে রেখে এসেছিলাম, সে কথাও বোধহয় জানতে বাকি নেই। রাজীব উঠে দাঁড়ালো, বলল, আর রাত করবেন না রাজা সাহেব, চলুন, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। কন্দর্পনারায়ণ মুচকি হাসলেন, বললেন, যাওয়ার জন্যই তো তৈরি, দেখছেন না জামা কাপড় পরে বসে আছি। রাজীব ঈষৎ বিরক্তির সঙ্গে বলল, তাহলে দেরি করছেন কেন? এবার চলুন। কোথায় যাব? আপাতত থানায়। কাল সকালেই আপনাকে কোর্টে হাজির করব। যদি জামিন পান তো আবার প্রতাপপুরে ফিরে আসবেন। কন্দর্পনারায়ণ মাথা নেড়ে বললেন, মানুষের আদালতে আর যেতে চাই না। তা কেমন করে হয়? আদালতেই তো আপনার বিচার হবে। কন্দর্পনারায়ণ সহসা উঠে দাঁড়ালেন, বললেন, রাত অনেক হয়েছে ইন্সপেক্টর, আর কথা বাড়িয়ে বোধহয় লাভ নেই। এবার যাওয়াই ভালো। সেই সন্ধ্যে থেকে আপনাদের অপেক্ষায় বসে আছি, চোখে ঘুম নামেনি, খালি ভাবছি এই বুঝি আপনারা এলেন। মাথার চুলে হাত বুলিয়ে কি যেন ভাবলেন কন্দর্পনারায়ণ।
ফের বললেন, আমার অনেক কথা বলার ছিল, এই টেপটাতে সব রেকর্ড করেছি, আমি চলে গেলে বাজিয়ে শুনবেন ইন্সপেক্টর। জেনে রাখুন, আমার আর কোনো উপায় ছিল না, তাই এই পথ নিতে বাধ্য হয়েছিলাম। ঘরের মধ্যে মোমবাতির আলো, কেমন ভৌতিক পরিবেশ, সহসা কি যেন একটা কাণ্ড ঘটে গেল। কন্দর্পনারায়ণ এক পা পিছিয়ে পাশেই রাখা একটা কাঠের বাক্সের দ্বারা সম্পূর্ণ তুলে দিলেন, আর সেই মুহূর্তে প্রায় 1.5 মিটার উঁচু একটা প্রকাণ্ড সাপ বাক্সের ভিতর থেকে মুখ তুলে দাঁড়ালো। তারপর সেই বিরাট আশি-বিশ বাক্সের ভিতর থেকে সরসর গতিতে বেরিয়ে আসতে লাগলো। রাজীব চিৎকার করে বলল, শঙ্খচূড়, যাকে আমরা রাজসাপ বলি, পালিয়ে যাও প্রলয়। তারপর সে নিজে পিছু হটতে হটতে প্রায় দরজার চৌকাঠে গিয়ে দাঁড়ালো। কন্দর্পনারায়ণ পাগলের মতো হা হা করে হেসে উঠলেন। হা 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 বললেন, আপনি ঠিক বলেছেন ইন্সপেক্টর, এটা শঙ্খচূড়, সর্পরাজ, দি লার্জেস্ট অব ভেনোমাস স্নেকস। পিছন থেকে একটা সিপাহি রাইফেল তুলে ধরতেই রাজীব হাত বাড়িয়ে তাকে নিষেধ করল। কন্দর্পনারায়ণ বললেন, গুড বাই ইন্সপেক্টর, এটা বিষদাঁত ভাঙা কেউটে সাপ নয়, এর দংশনে অনিবার্য মৃত্যু। আচ্ছা চলি। কথা শেষ করেই কন্দর্পনারায়ণ অনেকটা আক্রমণের ভঙ্গিতে সাপটার কাছে এগিয়ে গেলেন। ক্রূর সর্প মুহূর্তের জন্য তাকে দেখল, তারপর ঠিক তার গলার কাছে লাফিয়ে উঠে দংশন করল। কন্দর্পনারায়ণ একটা আর্ত চিৎকার করে মেঝের ওপর লুটিয়ে পড়লেন। পর মুহূর্তেই পুলিশের রাইফেল গর্জে উঠল, সমস্ত মাথাটা ছিন্ন ভিন্ন টুকরো হয়ে গেছে। সর্পরাজ শঙ্খচূড় প্রাণত্যাগের পূর্বে দীর্ঘ শরীরটা তোমরাচ্ছে মোচড়াচ্ছে। থানায় প্রলয়ের ঘরে তখন টেপ রেকর্ডার বাজছিল। কথা বলছিলেন রাজা সাহেব কন্দর্পনারায়ণ সিংহ, যার মৃতদেহ এখন হাসপাতালের মর্গে পোস্টমর্টমের জন্য পড়ে আছে। সামনের চেয়ারে বীরেন্দ্রনারায়ণ আর তার স্ত্রী ডোরা বসে। রাজীব সিগারেট ধরিয়ে একটা ইজি চেয়ারে আলস্যে গা এলিয়ে দিয়েছে। প্রলয় এবং থানার আরও অনেকে সব কথা শোনার জন্য সাগ্রহে তাকিয়ে আছে। টেপ রেকর্ডারে কন্দর্পনারায়ণ কথা বলছিলেন, প্রিয় ইন্সপেক্টর, আপনার কাছে হেরে গেলাম। আমার চক্রান্ত ব্যর্থ, পরিকল্পনা বানচাল হয়ে গেছে, তাই চলে যাব বলে ঠিক করেছি। কিন্তু বিদায় নেবার আগে আমার সম্পূর্ণ কাহিনী আপনাকে বলে যেতে চাই। শেষ পর্যন্ত কেন চন্দ্রিমাকে কৌশলে খুন করতে বাধ্য হয়েছিলাম সে বৃত্তান্ত হয়তো আপনার সঠিক জানা নেই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমার বাবা রাজা সাহেব ইন্দ্রনারায়ণ সিংহ তার সমস্ত বিষয় সম্পত্তি, ঘরবাড়ি, টাকাকড়ি পুত্রবধূ চন্দ্রিমা দেবীকে দিয়ে যান এবং পুত্র পুত্রাদিক্রমে তিনি তা ভোগ দখল করতে পারবেন। উইলে একটিমাত্র শর্ত ছিল যে চন্দ্রিমা দেবীর নিঃসন্তান অবস্থায় মৃত্যু হলে এই বিষয় সম্পত্তি, ঘরবাড়ি, সমুদয় অর্থ আমরা দুই ভাই আবার সমান অংশে ফিরে পাব। একটা কথা আপনার কাছে স্বীকার করি, বীরেন্দ্রের ওপর বাবা রাগ করলেও আমার প্রতিও তার ভালোবাসা বা আস্থা ছিল না। যৌবনের শুরু থেকেই আমার চরিত্র দোষ ছিল। রাজবাড়ির এক যুবতী দাসীর সঙ্গে আমার গোপন সংসর্গ ঘটে। বাবা সে কথা অল্প বিস্তর জানতেন। সে কারণেই তিনি আমাকে পাটনায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর তত্ত্বাবধানে রেখে পড়াশুনো করতে পাঠিয়ে দেন। আমার কামনার জ্বালা আগ্রাসী হলেও লেখাপড়ায় মন্দ ছিলাম না, তাই এমএ এবং আইন পরীক্ষায় পাশ করতে অসুবিধে হয়নি। আমার বিয়ের সময়ই চন্দ্রিমার স্বাস্থ্য ভালো ছিল না। বিয়ের ঠিক পরেই তার শরীর আরও ভাঙল, দেহ দিনে দিনে কৃশ হতে লাগলো। বাবা স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে চন্দ্রিমার ক্ষীণ যৌবন আমার তীব্র কামনাকে প্রশমিত করতে সম্পূর্ণ অক্ষম। তাই আমার এবং অসুস্থ চন্দ্রিমার ভবিষ্যতের কথা ভেবে তিনি সমস্ত বিষয় সম্পত্তি, টাকাকড়ি পুত্রবধূর নামে উইল করে দিয়ে গেলেন। এতে অবশ্য আমার খুব ক্ষতি হয়নি, কারণ প্রত্যক্ষভাবে উত্তরাধিকার থেকে বঞ্চিত হলেও পরোক্ষভাবে আমি 16 আনা সম্পত্তির মালিক হয়ে উঠলাম। কিন্তু চন্দ্রিমা অ্যানিমিয়াতে ভীষণ ভুগতে লাগলো।
কলকাতার ডাক্তার নানা পরীক্ষার পর দুঃখ করে বললেন হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া। চিকিৎসা করলেও 4-5 বৎসরের বেশি উনি বাঁচবেন না। ইতিমধ্যে কলকাতায় সুমিত্রার সঙ্গে আমার গোপন সম্পর্ক গড়ে ওঠে। তাকে কথা দিয়েছিলাম যে চন্দ্রিমার মৃত্যুর পর আমাদের বিবাহ হবে। সেই আশাতেই সুমিত্রা প্রতাপপুরে সামান্য নার্সের চাকরি নিয়ে আসতে রাজি হয়েছিল। আমার মনে কোনো দুরভিসন্ধি ছিল না। স্বাভাবিক কারণেই চন্দ্রিমার একদিন মৃত্যু হবে। তখন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহে কোনো বাধাই থাকবে না। আরও ধারণা হয়েছিল বীরেন্দ্র নিরুদ্দেশ, বেঁচে আছে কিনা কে জানে, বিষয় সম্পত্তির ভাগ নিতে কোনোদিন সে ফিরে আসবে না। কিন্তু হঠাৎ একদিন বীরেন্দ্র রাজবাড়িতে হাজির হলো। আমার সমস্ত চিন্তাধারা সেই মুহূর্তে একটা প্রচণ্ড বাঁক নিল। খবর পেলাম বীরেন্দ্র গোপনে পুরুলিয়ার উকিল সাহেবের কাছে যাতায়াত করছে তার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে। তবু এতেও কোনো চিন্তার কারণ ছিল না, কারণ আমি জানতাম মেয়েরা এত উদার হৃদয় নয় যে বৈমাত্রেয় দেবরকে তার অর্ধেক সম্পত্তি এইভাবে ফিরিয়ে দেবে। কিন্তু হঠাৎ একদিন চপলা আমাকে গোপন সংবাদ দিল বীরেন্দ্র তার বৌদির প্রতি অনুরক্ত। ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলাম, এখন বুঝতে পারলাম বিয়ের আগেই চন্দ্রিমার সঙ্গে বীরেন্দ্রর প্রেমের সম্পর্ক ছিল। বিশ্বাস করুন ইন্সপেক্টর, সেই মুহূর্তে আমার কঠিন সংকল্প হলো বীরেন্দ্র অথবা চন্দ্রিমা কাউকেই পৃথিবী থেকে সরাতেই হবে। কারণ প্রেমের ব্যাপারে বঞ্চনা করলেও বিষয় সম্পত্তির ব্যাপারে চন্দ্রিমা তার পূর্ব প্রণয়ীকে আর বঞ্চিত করবে না। প্রথমে ভাবলাম সাপের কামড়ে বীরেন্দ্র যদি প্রাণ হারায় তাই বা মন্দ কী, কিন্তু পরক্ষণেই মনে হলো লোকজন, আত্মীয় বন্ধু, এমনকি চন্দ্রিমাও হয়তো ব্যাপারটা সন্দেহের চোখে দেখবে। তার চেয়ে যদি চন্দ্রিমার মৃত্যু হয় এবং সেই সঙ্গে যদি বীরেন্দ্রকেও ফাঁসিয়ে দিতে পারি, এক ঢিলে দুই পাখি মরে এবং আমার গোপন উদ্দেশ্যও সিদ্ধ হয়। তবু চন্দ্রিমাকে আমি শেষ সুযোগ দিয়েছিলাম। কলকাতা থেকে আমি দানপত্র তৈরি করে আনি, কিন্তু যা ভেবেছিলাম তাই। রাত্রিরে চন্দ্রিমা আমাকে পরিষ্কার বলল বীরেন্দ্রকে সে এইভাবে বঞ্চিত করতে পারবে না। বেচারা দামিনী, শেষ পর্যন্ত তাকেও পৃথিবী থেকে সরাতে সিদ্ধান্ত নিলাম। শেষ রাত্রিরে মানুষের ঘুম যখন গাঢ় হয় তখন বিষাক্ত চিঠিসাপ আমি তার বিছানায় ছুঁড়ে দিয়েছি। আহত ফণি তাকে ক্ষমা করেনি। ঠিক সময় হাসপাতালে খবর না পৌঁছলে দামিনীকে নিশ্চয়ই পৃথিবী থেকে বিদায় নিতে হতো। প্রতাপপুর থেকে 3-4 মাইল দূরে গজগুরু পাহাড়ের ধারে একটা সাপুড়ে বাস করে। সাপগুলো তার কাছ থেকেই নিয়েছি। হিংস্র শঙ্খচূড়টাকে আজ দুপুরবেলা বাড়িতে এনেছিলাম। আগামী রবিবারে সুমিত্রার সঙ্গে আমার বিয়ে হবার কথা ছিল। আমি লজ্জিত। তাকে বলবেন পরলোকের চন্দ্রিমা আমার জন্য অপেক্ষা করে আছে। শঙ্খচূড়ের বিষে দেহ অসাড় হলে তার কাছেই আবার চলে যাচ্ছি। বিষের জ্বালা বড় জ্বালা ইন্সপেক্টর বাবু। চন্দ্রিমা যে কী কষ্ট পেয়ে মরেছে তা আমি দাঁড়িয়ে নিজের চোখে দেখেছি। তাই শঙ্খচূড়ের তীব্র হলাহল দেহের রক্তের সঙ্গে মিশিয়ে নিয়ে সেই নিদারুণ যন্ত্রণা ভোগ করে আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। বিদায়। ইতি কন্দর্পনারায়ণ। এতক্ষণ আপনারা শুনলেন গোয়েন্দা কাহিনী সাপ নিয়ে খেলার অন্তিম পর্ব। গল্পের লেখক দেবল দেববর্মা। গল্প পাঠে আমি সাগর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এই ধরনের আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।